নমস্কার, শুভ সকাল। সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে আপনাদের স্বাগত। মনের আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। কবির এই কথাগুলো জীবনের প্রতিটা পদক্ষেপে যেন আমাদের অনুপ্রেরণা যোগায়, এগিয়ে যেতে সাহায্য করে। তবে সমস্ত সত্যকে তো মেনে নেওয়া খুব সহজ না আমাদের পক্ষে। কখনো কখনো এমন সত্য হয়ে যায় খুব নির্মম, খুব অপ্রত্যাশিত, কিন্তু তবু আমাদের চলতে হয়, জীবনের প্রতিটা পদক্ষেপকে নিজের করে এগিয়ে যেতে হয়। আর ঠিক এই বিষয়গুলিতে যারা আমাদের পাশে থাকে, যে বিষয়টা আমাদের পাশে থাকে, নিঃসন্দেহে বলতে পারি কবিতা, গান, এইসব। প্রতিদিন সকালে আমরা চলে আসি আপনাদের গান শোনাবো বলে, কবিতা শোনাবো বলে। রাজ্যের বিভিন্ন শিল্পীরা এই অনুষ্ঠানে আমন্ত্রিত থাকেন। আজকে আমাদের মধ্যে আছেন দুজন শিল্পী। আমার একেবারে ডান দিকেই আছেন ইন্দ্রাণী চন্দ। শুভ সকাল। নমস্কার দিদি, শুভ সকাল। আর আমার বাঁ দিকে আছেন রুম্পা পোদ্দার। নমস্কার, শুভ সকাল। নমস্কার। আমরা প্রথমেই কবিতা দিয়েই শুরু করব। কার কাছ থেকে শুনবো আজকের প্রথম কবিতাটা? আমি শুরু করি। হ্যাঁ, একদম। শুরু করার আগে প্রথমে নিউজ ভ্যানগার্ডকে জানাই সকালের শুভেচ্ছা। অনেক ধন্যবাদ আমাদের এরকম সুযোগ করে দেওয়ার জন্য। আর সুমনাদিকেও সকালের শুভেচ্ছা। আসলে আমরা তো কবিতার অনুষ্ঠানে রবীন্দ্রনাথকে ছাড়া আমরা শুরুটা ভাবতেই পারি না। তো আজকে আমরা রবীন্দ্রনাথকে দিয়ে শুরু করব। কোনো ভুল ত্রুটি হলে অবশ্যই মাফ করে দেন। আমি কবিগুরুর কৃপণ কবিতাটা এখন পাঠ করব। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম। কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ। আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে। চলিতে রথ ধন ধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে। আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা। হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরে এ কি কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনি ক্ষণকালের তরে রইনু মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে? এ কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেম তুলে একটা ছোট কণা। যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেম যা রাজ ভিখারি রে, স্বর্ণ হয়ে এলো ফিরে। তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে। রবি ঠাকুরের এই কবিতাটা মানে যতবার শুনি, আমি যতবার পড়ি, আমার মনে হয় যে আরো পড়ি, আরো কি যেন বোঝা হয়নি, আরেকটু বুঝতে হবে, আরেকটু কোথায় যেন প্রকাশ করায় খামতি থেকে গেল। আসলে কবিতা তো এমনই না, যত পড়বে তত এর সান্নিধ্যে, এর ভেতরে ঢোকা যায়, আর তখন সেটা অনেক বেশি প্রাণবন্ত হয়ে ওঠে, অনেক বেশি ভালো লাগার হয়ে ওঠে। ভীষণ ভালো একটা কবিতা, আমার খুব প্রিয় কবিতা। এরপরে কি শুনবো? আমিও রবি ঠাকুরের একটা কবিতা নিয়ে শুরু করছি। আমি রবীন্দ্রনাথ ঠাকুরের গান কবিতাটা
চেষ্টা করছি। ভেবেছিলাম চেয়ে নেব, যাইনি সাহস করে। সন্ধেবেলায় যে মালাটি গলায় ছিলে পড়ে আমি চাইনি সাহস করে। ভেবেছিলাম সকাল হলে যখন পারে যাবে চলে, ছিন্ন মালা শয্যা তলে রইবে বুঝি পড়ে। তাই আমি কাঙালের মতো এসেছিলাম ভোরে, তবু চাইনি সাহস করে। এ তো মালা নয় গো, এ যে তোমার তরবারি। জ্বলে ওঠে আগুন যেন বজ্র হেন ভারী, এ যে তোমার তরবারি। তরুণ আলো জানলা বেয়ে পড়ল তোমার শয়ন চেয়ে, ভোরের পাখি সুধায় গে কি পেলে তুই নারী? নয়ে মালা নয়ে থালা, গন্ধ জলের ঝাড়ি, এ যে ভীষণ তরবারি। তাই তো আমি ভাবি বসে, এ কি তোমার দান? কোথায় এর লুকিয়ে রাখি, নাই যে হেন স্থান। ওগো, এ কি তোমার দান? শক্তিহীনা মরিলা যে, এ ভূষণ কি আমায় সাজে? রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পায় প্রাণ, তবু আমি বইব বুকে এই বেদনার মান, নিয়ে তোমারই এই দান। আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয়, আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয়। আমি ছাড়বো সকল ভয়। মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে, আমি তারে বরণ করে রাখবো পরাণময়। তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয়, আমি ছাড়বো সকল ভয়। তোমার লাগি অঙ্গ ভরি করব না আর সাজ, নাই বা তুমি ফিরে এলে ওগো হৃদয় রাজ। আমি করব না আর সাজ। ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে, তোমার লাগি ঘরে পড়ে মানব না আর লাজ। তোমার তরবারি আমায় সাজিয়ে দিল আজ, আমি করব না আর সাজ, আমি করব না আর সাজ। রবি ঠাকুরের দান কবিতাটাও ভীষণ ভীষণ ভালো কবিতা একটা। রবি ঠাকুরের সমস্ত কবিতাই ভালো। আমিও আজকে শুরু করলাম রবি ঠাকুরের কথা দিয়ে, তোমরা দুজনেই করলে রবি ঠাকুরের। আসলে আমাদের যে কোনো অনুষ্ঠানে আমরা রবি ঠাকুরকে সরিয়ে রেখে কিছু ভাবতে পারি না, কোনো চিন্তাই করতে পারি না। হ্যাঁ, আর আমাদের ত্রিপুরার সঙ্গে তো একটা নিবিড় সম্পর্ক ছিলই। কবিতা পড়া বা কবিতার সঙ্গে যোগাযোগ ঠিক কবে থেকে শুরু হয়েছিল? অ্যাকচুয়ালি আমি কখনো ছোটবেলা থেকে শিখিনি, কিন্তু এই মানে খুব ভালো লাগতো আর কি কবিতা করা। তো অ্যাকচুয়ালি আমি মেয়েকে যখন দিয়েছি তার সাথে সাথেই আমার মনে হলো যে শিখি। হ্যাঁ হ্যাঁ, ভালো লাগতো, জিনিসটা তো আগের থেকেই ভালো লাগতো। তার মধ্যে ওনার কাছে যখন গেছি ম্যামের কাছে, স্মিতা ম্যামের কাছে, উনি আরো উৎসাহিত করেছেন। তো ওই আর কি। এটা বেশ ভালো। আজকাল এটা আমার খুব ভালো লাগে যে মেয়েদের সঙ্গে ছেলেদের সঙ্গে মায়েরাও শিখছেন, এবং ভীষণ ভালোভাবে একেবারে একদিকে ছেলে মেয়ে শিখছে, অন্যদিকে এবং শুধু আবৃত্তি নয়, হ্যাঁ, সব কবিতা না, গান, নাচের স্কুলগুলি তো দেখি খুব ভালো লাগে আমার এই জিনিসটা। এটা খুব ভালো দিক একটা। এবার তোমার কাছে আবার যাব, কি শোনাবে? আমরা তো রবি ঠাকুরকে দিয়ে শ্রদ্ধা জানিয়ে শুরু করলাম, এখন আমি ভবানী প্রসাদ মজুমদারের একটি কবিতা বলবো, আর সেটা হলো ফিরে এসো বীর। ফিরে এসো বীর কবিতাটা পড়লে বোঝা যাবে সেটা এই সময়ের সঙ্গে কতটা প্রাসঙ্গিক। তুমি বলেছিলে আমরা রক্ত দিলে আমাদের তুমি এনে দেবে স্বাধীনতা। আমরা তো আজ স্বাধীন, স্বাদহীন, স্বাদহীন। স্বাধীনতা নয়, পেয়েছি যা তার দীনতা। আজও খাবারের খোঁজে লোক ডাস্টবিনে কুকুরের সাথে করে রোজ কাড়াকাড়ি। আজও জাত পাত ধর্মের অজুহাতে ভাইয়ে ভাইয়ে লড়ে, করে মিছে মারামারি। এমন কঠোর কঠিন সময় তুমি নেই পাশে, তাই হয় মনে আফসোস
ফিরে এসো বীর, চির উন্নত শির, স্বদেশ প্রেমের সুবাস, সুভাষ বোস। এখনো খিদের জ্বালায় অভাগী মা দুধের শিশুকে বিকোয় খুদের দরে। অসহায় বাবা অভাবের তাড়নাতে ছেলে মেয়েদের গলা টিপে মেরে মরে। দুস্থ রোগীরা পায় না ওষুধ পথ্য, দুঃখী লোকেদের জটে না অন্ন বস্ত্র। দিকে দিকে শুধু জমে ওঠে হাহাকার, দেশে দেশে জমে মানব নিধন অস্ত্র। আমরা তোমার আদর্শ গেছি ভুলে, ক্ষমা করে দিও আমাদের সব দোষ। ফিরে এসো বীর, চির উন্নত শির, সমাজবাদের সুবাস, সুভাষ বোস। ভেবেছিলে তুমি ইংরেজ চলে গেলে সবাই বাঁচার অধিকার ফিরে পাবে, দেশ থেকে দেশ, রেশ থেকে রেশ শেষ হবে, লোভ, ক্ষোভ, খেদ, জেদ দূর হয়ে যাবে। কিন্তু সুখের সূর্য ওঠার আগে আকাশ আশার আলো ঢাকলো মেঘে। ফুটলো না ফুল, উঠলো না শিশু জেগে, জুটলো না পাখি, ছুটলো না নদী বেগে। এই স্বাধীনতা চেয়েছিলে নাকি তুমি? চাওনি। তাই তো বুকে ব্যথা, ঘৃণা, রোষ। ফিরে এসো বীর, চির উন্নত শির, সাম্যবাদের সুবাস, সুভাষ বোস। আমাদের সকলের প্রিয় নেতা নেতাজি, এই আক্ষেপ বোধহয় আমাদের সকলের যে তাকে ফিরে আসার আরতি আমাদের সকলের। সেই সঙ্গে তুমি যেটা বলছিলে যে এই মুহূর্তে খুব প্রাসঙ্গিক, আমার কি মনে হয় জানো তো, সমস্ত কবিতাই স্থান কাল পাত্র ভেদে একটা প্রাসঙ্গিকতা থাকে। কারণ কবিরা যা লেখেন হয়তো সমাজের কোনো বিষয়কে সামনে রেখেই লেখেন, বা কিংবা তার কল্পনা প্রসূত কিছু হয়, সেটাও প্রাসঙ্গিক হয়ে ওঠে কোনো না কোনো ভাবে। আর এটা তো আমার ভীষণ মনে হয় যে প্রত্যেকটা কবিতা এক একটা সমাজের এক একটা সময়কে যেন তুলে ধরে। তুলে ধরছে, একদমই তাই। এটা যখন লেখা হয়েছিল সেটা তো বহু বছর আগে, সেই সময়েও এটা যেমন প্রাসঙ্গিক, এখনো এটা প্রাসঙ্গিক, পরবর্তীকালেও এটা সময়ের সাথে ওইভাবেই কিন্তু কবিদের লেখা তুলে আসে। ঠিক। তোমার কবিতা শেখা শুরু হয়েছিল কবে থেকে? কবিতা শেখা খুব বেশি দিনের নয়, একদম অল্প সময়ের এই যাত্রা। আমি মানে বাচিক জিনিসটা আমার খুব ভালো লাগে। আমি যখন থেকে বাচিক শিল্পী হওয়ার জন্য চেষ্টা করলাম, তখন মনে হলো নিজের ভাব প্রকাশ বা উচ্চারণের সুবিধের জন্য কবিতা একটা বিশাল বড় হাতিয়ার। তো এইসব ভাবনা চিন্তার থেকেই স্মিতাদির কাছে যাওয়া, গিয়ে তারপর ওনার অনুপ্রেরণায় কিছুটা রাস্তা পেরিয়ে এসেছি, চেষ্টা করছি এইভাবে। ঠিক, এই চেষ্টাটা একেবারে জারি থাকুক। কারণ আসলে দেখো, অনেকেরই ধারণা যে কবিতাটা আবার শেখার কি, কিন্তু কবিতা আমার মনে হয় যে, আমি ওই বিষয়টার সঙ্গে যুক্ত আছি, তাই মনে হয় যে শেখার শেষ কোথায় সেটাই বুঝি না। শুদ্ধ উচ্চারণের ব্যাপার আছে, তুমি যত জানবে তত মনে হবে। ভাব প্রকাশ তো এক একজন এক এক রকম ভাবে করছে, একটা কবিতাকেই দেখবে এক একজন এক এক ভাবে প্রকাশ করছে, কিন্তু তথাপি এই দায়িত্বটাও থাকে একজন যিনি কবিতা পাঠ করছেন, যে কবি ঠিক কি বলতে চেয়েছিলেন, কোন বিষয়ের পরিপ্রেক্ষিতে বিষয়টা বলতে চেয়েছেন। কখনো কখনো ভাবটা লুকায়িত থাকে কবিতার মধ্যে, প্রকাশ্যে হয়তো আসে না। ঠিক আছে, আমরা শুনবো একের পর এক কবিতা, আবার চলে যাব। কি শুনবো এবারে? আমি করছি সুকুমার রায়ের জীবনের হিসাব। আচ্ছা। বিদ্যে বোঝাই বাবু মশাই, চড়ি শখের বুটে। মাঝিরে কন বলতে পারিস, সূর্যি কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে? বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে। বাবু বলেন, সারা জনম মরলি রে তুই খাটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারিয়ানায় মাটি। খানিক বাদে কহেন বাবু, বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে? বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি? মাঝি সে কয়, আরে মশাই অত কি আর জানি? বাবু বলেন, এ বয়সে জানিস নেও তা কি?
জীবনটা তোর নেহাত খেলো, অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু, বলতো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো? বলতো দেখি, সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন? বৃদ্ধ বলে, আমায় কেন লজ্জা দেছেন হেন? বাবু বলেন, বলবো কি আর, বলবো তোরে কি তা, দেখছি এখন জীবনটা তোর 12 আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে, ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখেন নৌকোখানি ডুবলো বুঝি দুলে। মাঝিরে কন, এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকো এবার, মরবো নাকি আজই? মাঝি শুধায়, সাঁতার জানো? মাথা নাড়েন বাবু। মূর্খ মাঝি বলে, মশাই এখন কেন কাবু? বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবনখানা 16 আনাই মিছে। বাহ, দারুণ কবিতা। আসলে সত্যি আমরা অনেক সময় বড়াই করি আমাদের নিজেদের নিয়ে, কিন্তু আমরা কতটুকু জানি? আমাদের গান-গম্ভীর বড়াই করি কখনো কখনো, কিন্তু আমাদের নিজেদের মধ্যে কত ফাঁক ফোকর থাকে সেটা আমরা হয়তো নিজেরা জানিই না। আর জানি না বলেই এত বড়াই করা। কবিতাটার মধ্যে দিয়ে ঠিক এই বিষয়টাই হয়তো ফুটে উঠলো। আচ্ছা, কি ধরনের কবিতা পড়তে ভালো লাগে? আমার এমনিতে সব ধরনেরই ভালো লাগে। সব ধরনের ভালো লাগে? প্রকৃতি, প্রেম, কোনটা বেশি ভালো লাগে? বিরহ, বিদ্রোহ? বিরহটা এতটা না, আছে ঠিক আছে, কিন্তু বেশি ভালো লাগে বাস্তব যেটা আর কি। আচ্ছা, বাস্তবমুখী, যেমন এরকম একটা জীবনের হিসাব, এগুলি খুব আমার ভালো লাগে। ঠিক। আর মেয়ের সঙ্গে সঙ্গে করা হয় নিশ্চয়ই? হ্যাঁ, বলতে গেলে মেয়েই এখন টিচার। বাহ, এটা বেশ ভালো হয়েছে, এটা বেশ ভালো হয়েছে। বলে দেয়, মা এইভাবে করবে, সেইভাবে করবে। ঠিক। আবার তোমার কাছে চলে যাব, রানী কি শোনাবে? আমি এখন কৃষ্ণা বসুর রাধিকা সংবাদ শোনাবো, আবার একটু অন্যরকম কবিতা, এটাও শুনলে বোঝা যাবে। কৃষ্ণ ভুলবার পর সবাই ভুলেছে তোকে, কেউ আর মনেও রাখেনি। গোঠে মাঠে বাটে ধবলি চড়াই রাই, তোর প্রেমের কি বা জানি? সত্যি কিছু জানতো না তো সে, শুধু শিকারের লোভে, শুধু জয়ের নেশা এসেছিল। কত তার কাকুতি মিনতি, কত তার রাজ্যবিলাস মথুরা বিলাস, কত তার বৃন্দাসখী সত্যভামা রুক্মিণী সুন্দরী। তার জীবন যাপন জুড়ে জেগে ওঠে ঐশ্বর্যের অদ্ভুত নাটক। তারপর তোর কি যে হলো, প্রবঞ্চিত সর্বহারা একাকী নায়িকা, তোকে ভুলে তোকে ফেলে সে তো বেশ রাজাধীরা সেজে মহাকাব্যটির প্রধান পুরুষ হয়ে প্রচন্ড প্রতাপে বেঁচে আছে আজও। বাঁশির প্রতাপে তুই ভেসে ভেসে, সুরের সম্মুখে তুই ভেসে গিয়েছিলি সরলা ঘোষিত। প্রাপ্তির নেশায় তুই কোনোদিন আপন আঁচলখানি বিজয় পতাকা করে ওড়াসনি। রাজার নন্দিনী, রাজার দুলালি তুই, তোর কোনো রাজ্য পাঠ নেই, শুধু কানু, ভুল কানু, ভুল নায়কের জন্য তোর সত্য কান্না, সত্যকার চূড়ান্ত আবেগ রয়ে গেছে আজও। তোকে আর কেউ খুঁজে পায়নি রাধিকা, তোর জন্য কষ্ট হয়, তোর জন্য মায়া হয়, তোর ওপর ক্রোধ হয় খুব। কৃষ্ণ ভুলবার পর কি তোর রইল মেয়ে, কে তোর রইল বল? আর কৃষ্ণ কি কোনোদিন ঠিকঠাক নিয়েছিল তোকে? আপন মোহিনী শক্তির কাছে নত জানু, কি বিপুল শক্তিতে সে অধিকার করে নিতে পারে রমণীর হৃদয়, এই সত্য জেনে নিতে সে এসেছিল তোর কাছে। আর তুই বোকা মেয়ে, তাকে জীবনের শ্রেষ্ঠ পাওয়া মনে করে ঘর ছেড়ে বর ছেড়ে ভেসেছিলি পথে পথে, পথে ও বিপথে। তোকে ফেলে সে গিয়েছিল মোহন বাসিটি নিয়ে নতুন নগরে,
তার যুবতী মোহন রূপ দেখে মুগ্ধ হয় আবিশ্ব ভারত আজও। বলো গুরু চণ্ডীদাস, বলো বিদ্যাপতি, বলো জ্ঞানদাস, শ্রীদাস, সুদাম, সখা, বলো রামদাস, কেউ কি জানো নাকি তার কথা, তার কথা, রাধিকার কথা? এটা একটা অন্যরকম আহা। কবিতা। কত রাধিকার কথা তুমি বলে দিলে। শুধু এই রাধিকা নয়, অনেক রাধিকার মনের কথা বোধহয় বলা হলো এই কবিতার মধ্যে দিয়ে, এবং অনেক কৃষ্ণের কথা বলা হলো, আমাদের বাস্তব জীবনের অনেক কথা বলা হয়ে গেল বোধহয় এই কবিতার মধ্যে দিয়ে। কবিতার এখানেই বিষয়টা আর কি, যে আমাদের বাস্তবের সঙ্গে আমরা রিলেট করে নেই কবিতাগুলোকে, এবং লেখাও হয় হয়তো হয়তো এটা কোনো একটা ধর্মগ্রন্থকে কেন্দ্র মানে কাউকে একটা চরিত্রকে কেন্দ্র করে লেখা হয়েছে, কিন্তু বাস্তবটার দিকেই। কিন্তু আমরা একটু আগে যেটা বলছিলাম না, যে সব সময়ের জন্য এগুলো প্রাসঙ্গিক, ঠিক সেই সময় যেই ভাবনা চিন্তা করে লেখা এখনো সেটা পরবর্তীকালেও সেটা থাকবে। ঠিক। সময়ের সাথে। আমরা শুনবো কবিতা, কিন্তু নিতে হবে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পরে আবার ফিরে আসছি, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পরে। আমরা আছি সানরাইজ গুঁড়ো মশলা নিবেদিত কথায় সুরে জমজমাট সকালে, আর আমাদের সঙ্গে আছেন ইন্দ্রাণী চন্দ এবং রুম্পা পোদ্দার। আমরা চলে যাব, আবার কবিতা শুনবো। এবারে ইন্দ্রাণী শোনাবে না রুম্পা, কে শোনাবে? আমি শোনা। ঠিক আছে, চলো। এবার একটা প্রেমের কবিতা নিয়ে আসছি। ঠিক আছে। প্রেম ছাড়া কিছু নেই, মানে কিছু নেই বলতে, মানে প্রেমের একটা কবিতা হতেই হয়, থাকতেই হবে, প্রেম ছাড়া হবেই না একেবারে। পূর্ণেন্দ্র পত্রীর সেই গল্পটা। আমার সেই গল্পটা শেষ হয়নি, শোনো। পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খচখচে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প, ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ও ছড়ি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনো দিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভেতরে থই থই করছে শত ঝর্ণার জল। ভীষণ সুন্দর একটা কবিতা, আমার তো ভীষণ প্রিয় কবিতাটা। কবিতা আসলে কবিতা কি হয় জানো, মানে আমার মনে হয় আর কি, এক একটা সময় কোন কবিতাটা ভালো লাগবে সেটা সময়ের উপরও কিছুটা নির্ভর করে। কখনো খুব বিষাদের কবিতাও খুব ভালো লাগার হয়ে ওঠে, কখনো বিদ্রোহের কবিতাগুলো আমাদের কাছে খুব ভালো লাগে। সেটা সময় এবং বিষয়ের উপর নির্ভর করে, বা এই আর কি। এবার আবার তোমার কাছে চলে যাব, কি শোনাবে? কবি সুবোধ সরকারের শাড়ি। শাড়ি কবিতাটা ভীষণ সুন্দর, একটা মিষ্টি প্রেমের গল্প, সেটা কিভাবে পরিণতিটা করুণ হয়ে ওঠে এটা নিয়ে বিষয়টা। ঠিক। বিয়েতে ৫১টা শাড়ি পেয়েছিল মেয়েটা, অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো ৬টা। এত শাড়ি একসঙ্গে সে জীবনে দেখেনি। আলমারির প্রথম তাকে সে রাখলো সব নীল শাড়িদের, হালকা নীল একটাকে জড়িয়ে ধরে বলল, তুই আমার আকাশ। দ্বিতীয় তাকে রাখলো সব গোলাপিদের, একটা গোলাপিকে জড়িয়ে এসে বলল, তোর নাম অভিমান। তৃতীয় তাকে ৩টে ময়ূর, যেন ৩ দিক থেকে ছুটে আসা সুখ।
তেজপাতা রঙের যে শাড়িটা, নাম দিল বিষাদ। সারা বছর সে শুধু শাড়ি উপহার পেল। এত শাড়ি সে কি করে এক জীবনে পরবে? কিন্তু বছর যেতে না যেতেই ঘটে গেল সেই ঘটনাটা। সন্ধ্যের মুখে মেয়েটি বেরিয়েছিল স্বামীর সঙ্গে চাইনিজ খেতে। কাপড়ে মুখ বাঁধা 3টি ছেলে এসে দাঁড়ালো। স্বামীর তল পেটে ঢুকে গেল 12 ইঞ্চি, ওপর থেকে নিচে, নিচ থেকে ডান দিকে পড়ে রইল খাবার। চিলি ফিশ থেকে তখনও ধোঁয়া উঠছে। এর নাম রাজনীতি, বলেছিল পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। একদিন দুপুরে শাশুড়ি ঘুমিয়ে সমস্ত শাড়ি বের করে 6তলার বারান্দা থেকে উড়িয়ে দিল নিচের পৃথিবীতে। শাশুড়ি পরিয়ে দিয়েছে তাকে সাদা থান। 19 বছরের একটা মেয়ে, সে একা। কিন্তু সেই থানও একদিন এক ঝটকায় খুলে নিল 3 জন পাড়ার মোড়ে। একটি সদ্য নগ্ন বিধবা মেয়ে দৌড়চ্ছে আর চিৎকার করছে, বাঁচাও বাঁচাও। পেছনে 3 জন, সে কি উল্লাস! নির্বাক পাড়ার লোকেরা। বিয়েতে 51টা শাড়ি পেয়েছিল মেয়েটা। অষ্টমঙ্গলায় ফিরে এসে আরো 6টা। এই কবিতাটা অনেকবার পড়েছি। যতবারই পড়ি মনটা কেমন একটা ভারাক্রান্ত হয়ে যায়। ঠিক। তুমি বলছিলে না যে আসলে এই কবিতার মধ্যে আমি দেখি মানে সবকিছুই মেলানো মেশানো আছে আর কি। দুঃখ আছে, আশা আছে, সমাজের একেবারে নির্মম সত্যটাকে, অপ্রত্যাশিত জিনিসটাকে তুলেও ধরা হয়েছে। আর কালারটা যেটা বলছিলাম যে কবিতা, যেমন কবিতা, বিভিন্ন ধরনের কবিতাগুলি যেমন আমাদের সিচুয়েশন অনুযায়ী আমরা পড়ি বা পড়তে ইচ্ছে করে। কখনো কখনো সকালবেলা উঠে দেখবে মনটা খুব ভালো লাগছে, একটা প্রকৃতির কবিতা পড়লাম ভালো লাগলো, প্রেমের কবিতা পড়লাম ভালো লাগলো। আবার কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে মনে হয় যে তখন বিদ্রোহের কবিতাটা বেশ পড়ি, পড়ে মনের ভেতরকার বিষয়গুলিকে একেবারে যেন জাগিয়ে তোলা হলো, চেতনাকে জাগানো হলো, চেতনার কবিতা পড়ি। আবার এই যে কালারের কথা বলছিলে, দেখো কালারের সঙ্গেও মনের একটা ভীষণ সম্পর্ক থাকে। হ্যাঁ, যেখানে বিষাদ, যেখানে কষ্ট, যেখানে দুঃখ, সেখানে আমরা ইচ্ছে করলেও খুব খুব কালারফুল হয়ে যেতে পারি না। আবার যেখানে আনন্দ, সেখানেও তো খুব সাদামাটা হয়ে যাওয়া যায় না বা যাই না আমরা। তো এখানে এই যে আমাদের সমাজের যে একটা চিরাচরিত প্রথা হয়েছে যে স্বামীর মৃত্যুর পরই একেবারে মেয়েদের সমস্ত কিছু দূরে সরিয়ে, সাজগোজ দূরে সরিয়ে একেবারে সাদা থান পড়তে হবে, যদিও এটা এই মুহূর্তে হয়তো ততটা, হ্যাঁ তাও এখনো কিছু কিছু কিন্তু ওগুলো মেনটেন করে। হ্যাঁ, এগুলি কিছু কিছু আছে, সেগুলিও সরিয়ে দিতে হবে। সেটা আমাদের বোধহয় একটা দায়িত্ব থাকে, আমাদের দায়িত্ব থাকে, সকলের দায়িত্ব থাকে যে একটা মেয়ে কেন শুধুমাত্র অন্যের জন্য বাঁচবে, তারও তো একটা বাঁচার অধিকার আছে। আর সমাজের ওই যে বললে না, এরপরে যে ঘটনাগুলো শুনলাম আমরা কবিতার মধ্যে দিয়ে, তার উপর যে আক্রমণ হলো, সেগুলি থেকে রুখে দাঁড়ানোর মতো ক্ষমতাটা অর্জন করতে হবে। যে বলে না যে বন্দুকের জোরের থেকেও বেশি কলমের জোর। এইসব কবিরা, তারা তো সমাজতত্ত্ব, মনোতত্ত্ব নিয়ে লেখে, তাদের এই কলমের এই লেখা যেন সবাইকে জাগিয়ে তোলে। ঠিক এই বিষয়টাই আমি সবসময় বলি আর কি, যে কবিতার এইখানেই মানে সার্থকতা হয়ে যায়, সার্থক হয়ে যায় আমাদের কবিতা পাঠ যখন এটা সমাজকে নাড়া দিতে পারে কবিদের লেখাগুলি। তোমার কাছে আবার যাব, কি শোনাবে? আমি এখন সুকান্ত ভট্টাচার্যের শোনাবো। উনি তো অনেক গরিব মজদুরকে নিয়ে অনেক কবিতা লিখেছেন, তারই মধ্যে আমি একটা পড়ছি, চারা গাছ। ভাঙা কুঁড়ে ঘরে থাকি, পাশে এক বিরাট প্রাসাদ। প্রতিদিন চোখে পড়ে সে প্রাসাদ কি দুঃসহ স্পর্ধায় প্রত্যহ আকাশকে বন্ধুত্ব জানায়।
আমি তাই চেয়ে চেয়ে দেখি, চেয়ে চেয়ে দেখি, আর মনে মনে ভাবি এই অট্টালিকার প্রতি ইটের হৃদয়ে অনেক কাহিনী আছে, অত্যন্ত গোপনে, ঘামের, রক্তের আর চোখের জলের। তবু এই প্রাসাদকে প্রতিদিন হাজারে হাজারে সেলাম জানায় লোকে, চেয়ে থাকে বিমূঢ় বিস্ময়ে। আমি তাই এই প্রাসাদের এতকাল ঐশ্বর্য দেখেছি, দেখেছি উদ্যত এক বুনিয়াদি কীর্তির মহিমা। হঠাৎ সেদিন চকিত বিস্ময়ে দেখি অত্যন্ত প্রাচীন সে প্রাসাদের কার্নিশের ধারে অশ্বত্থ গাছের চারা। অমনি পৃথিবী আমার চোখের আর মনের পর্দার আসন্ন দিনের ছবি মেলে দিল একটি পলকে। ছোট ছোট চারা গাছ, রসহীন, খাদ্যহীন, কার্নিশের ধারে বলিষ্ঠ শিশুর মতো বেড়ে ওঠে দুরন্ত উচ্ছ্বাসে। হঠাৎ চকিতে এ শিশুর মধ্যে আমি দেখি এক বৃদ্ধ মহিরূহ, শিকড়ে শিকড়ে আনি অবাধ্য ফাটল। উদ্যত প্রাচীন সেই বুনিয়াদি প্রাসাদের দেহে ছোট ছোট চারা গাছ নিঃশব্দে হাওয়ায় দোলে, কান পেতে শোনে প্রত্যেক ইটের নিচে ঢাকা বহু গোপন কাহিনী, রক্তের, ঘামের আর চোখের জলের। তাই তো অবাক আমি, দেখি যত অশ্বত্থ চারায় গোপনে বিদ্রোহ জমে, জমে দেহে শক্তির বারুদ, প্রাসাদ বিদীর্ণ করা বন্য আসে শিকড়ে শিকড়ে। মনে হয় এইসব অশ্বত্থ শিশুর রক্তের, ঘামের আর চোখের জলের ধারায় ধারায় জন্ম। ওরা তাই বিদ্রোহের দূত। বাহ, আসলে যদিও কবিতাটা একটা ছোট্ট চারা গাছের মহিরূহে পরিণত হওয়া নিয়ে, কিন্তু এর মধ্যে জীবনের একেবারে সত্যটা লুকিয়ে আছে, তাই না? আর আমরা যারা মনে করি যে, অনেকেই আছেন যে মনে করি যে আমি দুর্বল, আমার দ্বারা হয়তো কিছু সম্ভব না, তাদেরকেও কিন্তু এই কবিতাটা প্রেরণা যোগাবে। যে এই যে ছোট্ট, দেখো একেবারে বীজ ফেলে দেয় পাখি কোনো শুষ্ক রুক্ষ একটা জায়গায়, সেখান থেকে চারা গাছ ওঠে, তারপরে আস্তে আস্তে এটা বড় হয়। এমন হয় যে কখনো কখনো দেখা যায় যে বিল্ডিং এ বা যেখানে উঠেছে চারা গাছটা, সেই জিনিসটাকে ধ্বংস করে দিয়েছে, এত বড় হয়ে গেছে তার প্রভাবে। শিক্ষণীয় ব্যাপার আর কি একেবারে। কি শোনাবে বলো এবার? আমি মল্লিকা সেনগুপ্তের নান্দিমুখ। বাহ, খুব সুন্দর একটা, বহুল প্রচলিত কবিতাগুলো, কিন্তু যত শুনি ততই ভালো লাগে আর কি। হ্যাঁ, এর কোনো শেষ নেই। মাটি, জল, বায়ু, অগ্নি এবং মানুষ, ভারতবর্ষ তোমাকে প্রণাম করেই সেই ইতিহাসে কোন ঠাসা নারী আমরা শুরু করলাম কথা মানবীর ভাষ্য। আমি জিভ কেটে নেওয়া খনার বচন, সাগরে, পাহাড়ে, আকাশে যুগ যুগ ধরে পথে পথে আমি হাঁটছি। আমি কল্পনা চাওলা থেকে কুন্তি, সীতা থেকে রূপ কানোয়ারে, আমরা, আমার বুকে আনারকলির কান্না। সরস্বতীর তীর থেকে আমি মেধা পাটে করে লড়ছি, আদি মানবীর নাভিকুণ্ডলী থেকে সারোগের জননী। আমি দ্রৌপদী, রূপান বাজাজ আমরা। আমার বস্ত্রহরণ চলেছে হস্তিনাপুরে, হাওড়ায়। বুক ফাটে, মুখ ফোটে না আমার এখনো। পাল্টি তাড়িত পঞ্চায়েতের নেত্রী, গর্ভে নিহত কন্যা ভ্রূণের রক্ত, বছর বিয়নি মুখ ও বধির ঘরণী। বৃষ্টি আমি, আগুন আমরা প্রজ্ঞা, আইনে শিশুর অভিভাবক না আমরা। এই দেশটাকে গর্ভে ধরেছি তবুও, আসলে সে বুকে জড়িয়েছি এর মাটিকে। এর ঔরসে জন্মেছে ভূমিকন্যা। আমার দুঃখ, দহন, ভেতর কণিকা, ভালোবাসা জলে আমার স্নানের আরতি। শোনাতে এসেছি জনতার সভাকক্ষে নারীর ভাষ্য, কথা মানবীর ভাষ্য। তোমাকে প্রণাম করে ভারতবর্ষ। হ্যাঁ, আমি কথা মানবী,
ঋগ্বেদ থেকে 21 শতক পর্যন্ত আমার বিচরণকাল। ইতিহাসের ছাই এবং ভস্মের মধ্যে নারী নামক যে আগুন চাপা পড়ে আছে, আমি তারই ভাষ্যকার। আমি আগুনের আত্মকথন, আমি কান্না পড়ি, আগুন লিখি, নিগ্রহ দেখি, অঙ্গার খাই, লাঞ্ছিত হই, আগুন লিখি। এই আগুন বেদনার, প্রতিবাদের, আত্মমর্যাদার, ভালোবাসার। খুব অনুপ্রেরণাদায়ক একটা গল্প। একদম খুব ভালো পড়লে তুমি। নারীদের এভাবেই জাগতে হবে। তবে আমরা একেবারে অনুষ্ঠানের শেষে এসে গেছি, শেষ কবিতাটা শুনবো। দিদি, আমাদের পরিকল্পনা হলো, আমরা তো আলাদা আলাদা করলাম, কিন্তু আমরা একটা ইচ্ছে আছে দুজন শেষ কবিতাটা একসাথে করব। বাহ, ভীষণ। শেষ কবিতার আগে তোমার কাছে একটু শুনে নেবো ছোট্ট করে। ঠিক আছে, তাহলে আমি কবি কাজী নজরুল ইসলামের রাজভিখারিটা করছি। আচ্ছা। কোন ঘর ছাড়া বিবাগের বাঁশি শুনে উঠেছিলে জাগি, ওগো চির বৈরাগী, দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বৈরাগী। ছিলে ঘুম ঘোরে রাজার দুলাল, জানিতে না কেসে পথের কাঙাল, ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি, তুমি সুধার দেবতা, ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বৈরাগী। আঙিয়া তোমার নীলে বেদনার গৈরিক রঙে রেঙে, মোহ ঘুম পড়ি উঠিল শিহরি, চমকিয়া ঘুম ভেঙে। জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী, রাজা দাঁড়ে দাঁড়ে ফেরে উপবাসী, সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগে। কে গো নারায়ণ নবরূপে এলে, নিখিল বেদনা ভাগী, ওগো চির বৈরাগী। দেহি ভবতি ভিক্ষাম বলি দাঁড়ালে রাজভিখারি, খুলিল না দ্বার, পেলে না ভিক্ষা, দাঁড়ে দাঁড়ে ভয় দাঁড়ি, বলিলে দেবে না, লহ তবু দান, ভিক্ষা পূর্ণ আমার প্রাণ। দিল না ভিক্ষা, নিল না কো দান, ফিরিয়া চলিলে যোগী, যে জীবন কেহ লইল না, তাহা মৃত্যু লইল মাগি। খুব সুন্দর কবিতা। আসলে আমাদের বাচিক শিল্পের সঙ্গে আমরা যারা যুক্ত থাকি বা আছি, আমার মনে হয় যে আমাদের ইন্দ্রিয়গুলির মধ্যে শ্রবণ ইন্দ্রিয়টাকে অনেক বেশি সজাগ রাখতে হয়, তাহলে আমরা প্রকাশ সঠিকভাবে করতে পারবো। এই ক্ষেত্রে আর কি, বিশেষত বাচিক শিল্পী যারা আছি আমরা, তাদের এই বিষয়টাকে, এই ইন্দ্রিয়টাকে অনেক বেশি সজাগ রাখতে হবে, তাহলে আমরা এগিয়ে যেতে পারবো সামনে। আমরা বলে না যে কোনো শিল্পই সঙ্গে একটা সাধনা, যে কোনো শিল্পই সাধনা। তো সাধনার বিষয়টা তখনই হবে যখন আমরা সেটাকে ওইভাবে গ্রহণ করব। আরো কথা বলার ইচ্ছে ছিল, কিন্তু সময় নেই। আমরা শেষ কবিতাটা শুনব। শেষ কবিতাটা বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের 3 পাহাড়ের স্বপ্ন। দুজনে মিলে করবে? একদম, দুজনে মিলে করছি। ঠিক আছে, চলো। পাহাড়িয়া মধুপুর, মিঠো ধূলিপথ, দিনশেষে বৈকালী মিষ্টি শপথ। মোহনিয়া বন্ধুরে, আমি বালিকা, তোরই লাগি গান গাই, গাথি মালিকা। আজ সন্ধ্যার শেষে খালি বিছানা, আমি শোব, পাশে মোর কেউ শোবে না, তুই ছাড়া এই দেহ কেউ ছোবে না। সুরে সুরে হাওয়া তার মিষ্টি বুলায়, সাঁওতাল মেয়ে কটি দৃষ্টি ভুলায়। দিনশেষ ধুধু মাঠ, ধুধু মেঠো পথ, সাঁওতাল মেয়ে কটি ছড়ালো শপথ। হাওয়ায় হাওয়ার মতন তাদের শপথ, আয় মিতেনি আজ রাতে, চাঁদ পুরানো মাঝরাতে, আবছা আলোর কান্নাতে,
মুখ রেখে তুই ঝর্ণা ধারে আয়। আয় জোয়ানের মন জ্বালা, নাচ দিয়ে সই গাঁথমালা, চুমুর গেলাস মদ ছালা, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়, দে ছুড়ে দে 3 পাহাড়ের গায়। আহা মাদল, আহা মাদল, মাতাল মাদল বাজছে তোরই জন্যেলো, খুশির হাওয়া পাগলা হাওয়া, গান দিল রাজকন্যেলো, গান দিল রাজকন্যেলো, গান দিল রাজকন্যেলো। আয় কাছে আয় মন দিল। চোখ কেন তোর কাঁপছে মেয়ে, বুক কেন তোর দুলছে, গাল দুখানি লালচে, শরীর সাপের মতোই ফুলছে। কাকে মারবি ছো বললো, কোন ছেলে তোর কি করলো, মাদল ভেবে কেউ কি তোকে আজকে বাজালো, ফুল দিয়ে নয় ফাঁক ছড়িয়ে বিকেল সাজালো, বিকেল সাজালো, বিকেল সাজালো। কেমন দিবি সাজারে, আর যাবি না পাহাড়ে, আর যাবি না পাহাড়ে, আর যাবি না পাহাড়ে। এত গান আকাশে, এত গান বাতাসে, সাঁওতাল মেয়েটির টিপ কপালে, ছেলেটি পেছন তবু নিল কি বলে, রাঙা ফুল মেয়েটির খোপায় জলে, ছেলেটি বাজালো বাঁশি তবু কি বলে, এত মদ আকাশে, এত মদ বাতাসে, নেশা যেন ধরে যায় ছেলেটির বাঁশিতে, মনে হয় দোষ নেই ভালোবাসাবাসিতে, ভালোবাসাবাসিতে। তবে চাঁদ সরে যাও, যাও তাহলে, ও ছেলে পেছন তুই নিলি কি বলে, পথ ভুলে গেছি মেয়ে খিলখিল হাসিতে, শোন কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে, কোনো দোষ নেই ভালোবাসাবাসিতে, ভালোবাসাবাসিতে। এত আলো আকাশে, এত আলো বাতাসে, মনে হয় দোষ নেই ভালোবাসাবাসিতে, মনে হয় দোষ নেই ভালোবাসাবাসিতে, ভালোবাসাবাসিতে। ভীষণ সত্যি কথা। তোমাদের সঙ্গে আমিও সুর মিলিয়ে বলছি, একেবারে দোষ নেই ভালোবাসাবাসিতে, আমাদের মনে হয় সকলের। আমরা একেবারে শেষ পর্যায়ে এসে গেছি। আমাদের সঙ্গে আজকে ছিল রুম্পা এবং ইন্দ্রাণী। আমরা অনেক কবিতা শুনলাম। এভাবে আমরা সকালবেলাটা থাকি, কোনোদিন গান নিয়ে, কোনোদিন কবিতা নিয়ে। এভাবে থাকবেন আপনারা আমাদের পাশে। আজকে অনুষ্ঠান এখানে শেষ করতে হচ্ছে। নমস্কার।